গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক সকালবেলা উঠেছি। সকালবেলা চায়ের সাথেই রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। একদিকে চা হচ্ছিল, একদিকে ভাত হচ্ছিল। কিন্তু আমার যতদূর মনে হয় ভিডিওটা কোনো কারণবশত ডিলিট করে ফেলেছি আমি। তো সেই জন্য সেই অংশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো তার পরের অংশ থেকে শুরু করলাম। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো পড়েছিল, তো ভাবলাম এগুলোকেও মেজে টেজে রেখে যাই। কারণ আমার আজকে ভীষণ ভীষণ তাড়া আছে। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 9টা থেকে 9:30 মতো বাজে। তো আমার ভাত হয়ে গেছে, আর দু রকমের ভাজা করেছি, ভেন্ডি করেছিলাম আর সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছিলাম, এই এখন রান্না করেছি। আর সকালে চায় খাওয়া হয়েছে, আর আলাদা করে কোনো ব্রেকফাস্ট খাইনি। এই ভাত আর ভাজা দিয়ে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। কারণ আমাদেরকে 10টা 10:30টার মধ্যে রেডি হতে হবে, তা না হলে 12:30টার মধ্যে আমি বেরোতে পারবো না। তো সেই কারণেই আলাদা করে আজকে আর কোনো ব্রেকফাস্ট হয়নি। সকালের মোটামুটি সমস্ত কাজবাজি করে নিয়েছিলাম। আর ওই যে আগের দিন রাত্রেবেলা মাছের ঝোলটা করেছিলাম, তো সেটা তো রয়েছেই, সেটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর মনে হয় না আমরা দুপুরবেলা খেতে পারবো, আমি আর আমার মেয়ে। তো কর্তামশাই সেটাই আর কি খেয়ে নেবে। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কর্তামশাইয়ের একটা বন্ধু ইঁচড় দিয়েছিল। তো সেই ইঁচড়টা অনেক দিন ধরেই পড়ে রয়েছে। আজকেও যদি রেখে দিই, এরপরে যদি নষ্ট হয়ে যায় খুব আফসোস হবে। তো সেই জন্য ইঁচড়টা আমার মায়ের কাছে দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি একটু করে রেখো, রাত্রেবেলায় এসে আমরা খেতে পারবো তাহলে। তো সেই জন্য ইঁচড়টা মায়ের কাছে দিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের আর কি খাবার দাবারের মেনু। তো চলো, ঘরের সমস্ত কাজবাজ তো মোটামুটি কমপ্লিট করেছি, তাও শেষ হয়েও যেন শেষ হয় না। ছোট ছোট কিছু কাজ আছে যেগুলোকে কমপ্লিট না করলেই নয়। হচ্ছে এটাই আসলে এত তাড়াহুড়ো রয়েছে। আমি ওইদিকে মেয়ের ব্যাগট্যাগগুলো গোছাচ্ছিলাম, আর মেয়েকে বললাম তুই তো চাউমিন মানে ম্যাগিটা করতে পারিস, তাহলে একটু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে যেমন করি সেরকম করব, তুই একটু করতে থাক। তো সেই করতে গিয়েই এই কাণ্ড দেখতেই পেলে তোমরা। তো তারপরে তো আমিও এসেছি, আমি এসে আর কি দুজনে মিলে আর কি হাতে হাতে করে নিচ্ছি। ও বলছে না না, আমাকে করতে বলেছো, আমিই করছি। আচ্ছা থাক, তুই এক্ষুনি যা কাজ করছিলিস আমার, আর তোর রান্না বান্না করতে হবে না। তো এই আর কি দুজনে খুনসুটি করতে করতে ম্যাগিটা রান্না করে নিলাম, কারণ ম্যাগিটা সাথে করে নিয়ে যাব। ওই যে বললাম আজকে আর দুপুরে আমাদের ভাত খাওয়া হবে না। আর যেখানে যাচ্ছি সেখানে হাতের কাছে দোকানপাট পাবো কিনা, আর কর্তামশাই আমাদেরকে দিয়ে চলে আসবে, সেও থাকবে না যে তাকে বলবো যে একটু এটা ওটা এনে দাও। তো সেই জন্য এই খাবারটা সাথে রাখছি। ওই যে ছেলে মেয়ে যতই বড় হোক না কেন, মা বাবার কাছে তো ছোটোই থাকে। তো সেই রকমই মনে হচ্ছে এই 10টা 10:30টায় ভাত খেয়ে যাচ্ছে, কতটা বেলা হবে কি হবে, তবুও হাতের কাছে যদি একটু খাবারটা থাকে মেয়েটা খেতে পারবে। তো সেই জন্যই আর কি একটুখানি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করে নিচ্ছি। আলু টালু কিচ্ছু দিইনি, মানে 4টে ম্যাগি দিয়েছিলাম এখানে। তো 4টে ম্যাগির মধ্যে আমি 2টো মশলা ইউজ করেছি, আর সম্পূর্ণটাই একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে করে নিয়েছি। এরকম করে আমি হামেশাই মেয়েকে টিফিন কিংবা এমনি সময় আর কি ম্যাগি করে দিই, আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো ম্যাগিটা এবার একটু প্যাক করে রেখে দিই। এটাকে এখন একটু খোলা অবস্থাতেই রাখবো, যেহেতু গরম পড়ে গেছে, একটু ঠান্ডা হলে তারপরেই ঢাকনাটা আটকাবো। আর এখন যাব মেয়েকে রেডি করতে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাবার নেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করতে হবে। তো আজকে আমার মেয়ে তার নাচের স্কুলের সাথে যাবে একটা বেশ ভালো সুন্দর স্মৃতিপূর্ণ জায়গায়, যেই জায়গাটা দেখলে তোমরাও আবেগপ্রবণ হয়ে উঠবে। আর আমার তো আজকে এত ভালো লেগেছে, তো সেই জন্য আমার মেয়েকে আর ও নাচের স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ ওদের জন্যই তো আমি মানে বিশেষ করে আমি এই জায়গাগুলো দেখতে পাই, যেতে পাই। তো সেই জন্য আর কি আমার খুব ভালো লাগে। যেমন আমার মেয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে বলে না, ওখানকার বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো আমি অ্যাটেন্ড করতে পারি। আর এই জন্য আমার মেয়েকে থ্যাংক ইউ যে ও পড়ছে বলেই সেই জায়গাটা আর কি আমি যেতে পারি, দেখতে পারি। কারণ দেখো, কর্তামশাই তো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে না। তো আমার মেয়ে যেহেতু সিঙ্গেল গার্ল চাইল্ড, তো সেই সূত্রে আর কি এই স্কুলটাতে চান্স পেয়েছে। তো সেই জায়গা দিয়ে আর কি বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো, বিভিন্ন কালচারগুলো আমি দেখতে পারি, আর যেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো সেই রকমই মেয়ের নাচের সূত্রেও কিন্তু এর আগে কলকাতার নামি দামি অনেক রকম স্টেডিয়ামে আর ও নাচ করে এসেছে। তো সেই সমস্ত জায়গাগুলো যেতে পেরে বেশ ভালো লাগে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন মেয়েকে রেডি করে নিচ্ছি, আর তার সাথে নিজেও কিন্তু রেডি হয়ে গেছি। আর মেয়েকে খানিকটা রেডি করে তারপরে আর কি ব্রেক টাইমে আমি রেডি হয়েছি। আবার এই যে শাড়ি টাড়িগুলো পরিয়ে রেডি করে নিচ্ছি। তো কর্তামশাই বলছে চুলটা এইভাবে বেঁধেছো, হেলমেট পরতে হবে। তাই আমি বললাম যে কিছু করার নেই, হেলমেট পরতে হলে এই অবস্থাতেই পরতে হবে, কারণ ওদেরকে যে একদম কমপ্লিট হয়ে যেতে বলেছে। আর তারপরে কি বলো তো, যেখানে যাবে না সেই জায়গায় গিয়ে এইরকম মানে ঠিকঠাকভাবে সাজগোজ হয় না। আমি যখনই যেখানে যাই না কেন চেষ্টা করি বাড়ি থেকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে, ছোটো থেকেই। কারণ ওই জায়গায় গিয়ে না একটা তাড়াহুড়ো থাকে,
তো সেই জায়গায় গিয়ে আমার জানি হাত টাতগুলো কাঁপতে থাকে, আমি জানি খুব ভালো করে সেই কাজগুলো করতে পারি না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি বাড়ি থেকে একদম রেডি করে নিয়ে যাওয়ার। তুই ভেতর দিয়ে বসে আয়, ও ভেতর দিয়ে বসে আছো, সুবিধা হবে, আমাকে দিয়ে। তো এখন ঘড়ির কাঁটাতে প্রায় 12টা 15-20 হয়ে গেছে, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ রোদের তেজ কি, যা রোদ উঠেছে, ওরে বাপরে বাপ, তোমাদেরকে কি বলবো, গা হাত পা যেন পুড়ে যাচ্ছে, এত রোদ উঠেছে। আর আমি খালি ভাবছি, আমি তো সিম্পল একটা জিনিস পরে রয়েছি, আমার একরকম, আর মেয়ে যে এত মেকআপ করে রয়েছে, চুলে এত কিছু দিয়ে রেখেছে, গায়ে এত কিছু দিয়ে রেখেছে, ওর কত না গরম লাগছে। তো কিছু করার নেই, কিছু ভালো কিছু পেতে গেলে তো কিছুটা কষ্ট সহ্যই করতে হবে। আর এই রাস্তাটা দেখো, আমার এই রাস্তাটা না ভীষণ ভালো লাগে, মানে সেই পাহাড়ি রাস্তার মতো উঁচু নিচু। আর আমরা কিন্তু আমার গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি। এই যে ফলকটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আমাদের গন্তব্য। তোমরা যারা কলকাতায় থাকো, যারা এই রাস্তাটা চেনো, তারা হয়তো বুঝে গেছো, আর যারা চেনো না, জানো না, তাদেরকে বলে দিই, এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর পরিবার। আশা করি এবার সবাই বুঝতে পেরে গেছো আমার মেয়ের প্রোগ্রামটা কোথায়। হ্যাঁ, আজকে আমার মেয়ের প্রোগ্রাম হচ্ছে এই জোড়াসাঁকো ঠাকুর পরিবারের ঠাকুর দালানে। তো তার জন্য আমরা খুবই এক্সাইটেড। তো এই যে দেখো, এখানে সমস্ত ওদের গ্রুপে যারা আছে তারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো ওদের গ্রুপের মধ্যে একজন যে বড় আছে, তারা এখন মানে বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে, আর গার্জিয়ানদের আলাদা পাস দেওয়া হয়েছে, সেই পাস দেখিয়ে গার্জিয়ানরা অন্য জায়গা থেকে যাবে। তো জায়গাটা কিন্তু এত ভালো লেগেছে আমার, আর বিশেষ করে বুঝতেই পারছো, বাঙালি হয়ে রবি ঠাকুরের বাড়িতে নিজের মেয়ে ডান্স প্রোগ্রাম করছে, তো সেটার একটা আবেগই আলাদা, তাই না? বাঙালির ভালোবাসা রবি ঠাকুর, এটা বলাও ভুল। রবি ঠাকুর এমন একজন ব্যক্তি, শুধু বাঙালি না, জাতি বিভেদ নির্বিশেষে প্রতিটা মানুষ কিন্তু রবি ঠাকুরকে ভালোবাসে, তাই না? তো এই যে, এই হচ্ছে আমাদের পাস, যেগুলো নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আর কি আমরা এন্ট্রি করব। তো গার্জিয়ানদের ঢুকতে দিচ্ছে দেখে আমরাও এগিয়ে গেলাম। তো চলো এবার প্রবেশ করি রবি ঠাকুরের বাড়িতে। আর প্রবেশ মাত্রই তো একটাই কথা বলবো, ওয়াও! এত সুন্দর জায়গাটা, এত ভালো লেগেছে না, তোমাদেরকে কি বলবো। এর আগেও আমি গেছিলাম একবার, মানে জাস্ট জায়গাটা ঘুরে দেখার জন্য, কিন্তু সেই দিনটা আর কি বন্ধ থাকে, জানতাম না। এখন এখানে না মানে বিশ্বভারতী লেখা রয়েছে, কিন্তু এখন এখানে তো পড়াশোনা কিছু হয় না, ওটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এই জায়গাটা টোটালি একটা মিউজিয়াম তৈরি হয়েছে। আর এটা কিন্তু ঘুরে দেখতে দেয়। বিকেল 6:30টার পরে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। জুতোটা খুলে উঠতে হবে, ওটা ঠাকুর দালান। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে বহু বহু লেখা লিখেছে। ওই জুতোটাকে তলায় খুললে না, ওপর, আমি এই অবধি থাকবো, ওপরটায় উঠবেন, সিঁড়িতে ওপরটায় উঠবেন। তাই জুতো খুলে বলেছে তো। ও, এই হচ্ছে ঠাকুর দালান। এখানে কিন্তু আগে দুর্গাপূজা হতো, আর এখানে বসেই রবি ঠাকুর তার নিজের নানা রকমের সৃষ্টি এখানে করে রেখেছেন। শুধু রবি ঠাকুর না, সেই পরিবারের সমস্ত মানুষ কিন্তু এই দালানে বসে অনেক অনেক সময় কাটিয়েছেন। আর আজ যখন সেই দালানে বসে নিজের মেয়ের নাচ দেখছি, তো সেটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তো দেখতেই পাচ্ছ, এই হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সামনের এই স্টেজটাতেই সমস্ত প্রোগ্রাম হবে। আর এখন যত প্রাক্তনী সংগঠনের সদস্যরা আছে, তারা কিন্তু সবাই একসাথে ওরে গৃহবাসী খোলদার খোল করছে। কারণ এখন মানে তাদেরই ছাত্রছাত্রী নিয়ে এই অনুষ্ঠানটা, মানে বিশ্বভারতীর যত প্রাক্তনী সংগঠন আছে, সেই সংগঠন একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছে। তো তাদের যত ছাত্রছাত্রীরা আছে মানে সবাই রয়েছে, কিন্তু এই যে প্রথম শুরুটা, সেই শুরুটা কিন্তু সমস্ত প্রাক্তনীরা মিলেই শুরু করেছিল।
এখন বেলা প্রায় 4:30 4:45 মতো বাজে। এতক্ষণ আমার মেয়েটা না খেয়ে রয়েছে, তো নাচটা শেষ হতেই আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি বাইরে চলে এসেছি ওকে একটু সেই যে ম্যাগিটা করে নিয়ে এসেছি সেটা দেবো বলে। আসলে ওদেরকে তো পুরো গার্জিয়ান থেকে আলাদা করে রেখেছিল যতক্ষণ প্রোগ্রামটা না হচ্ছে, তো সেই জন্য ওর কাছেও যেতে পারছিলাম না। আর যেই প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে আর কি, ওর নাচটা, তো সাথে সাথে ওর কাছে চলে এসেছি। এইটা হচ্ছে বাইরের মাঠটা। দেখো যখন আমরা প্রবেশ করেছিলাম তখন কতটা খালি ছিল, আর এখন কিন্তু অনেক লোকে পরিপূর্ণ হয়ে উঠেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে কি সুন্দর আঁকছে। তো চলো তোমাদেরকে ওনাদের আঁকা একটু একটু করে দেখাই। এমন একটা পরিবেশে নিজেকে উপস্থিত রাখতে পেরে নিজেকেই ধন্য ধন্য বলতে ইচ্ছে করছে। আর এই ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো রথীন্দ্র মঞ্চ, এখানেও আমার মেয়ে প্রোগ্রাম করে এসেছে। তো চলো এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোর জন্য ওয়েট করছি। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু কর্তামশাই নেই, আমি একা একাই আছি। তো যারা ভাবে আমি কর্তামশাই ছাড়া চলতে পারি না তাদের জন্য এটা ভুল, কারণ একটা টাইম ছিল আমার লাইফস্টাইলটা ঠিক আজকে যেমন দেখতে পাচ্ছ এমনটাই ছিল। করোনা এসে একটু এদিক ওদিক করে দিয়েছে, তো আমি আমার এই পুরনো লাইফস্টাইলটাকে আজকে খুঁজে পেয়ে খুবই আনন্দিত ছিলাম। একটা সময় ছিল এইভাবেই একা একা আমাকে চলতে হতো। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।